তোর আমার বয়সের ডিফারেন্স জানিস? বাচ্চা একটা মেয়ে। আমি বাচ্চা মেয়ে? 21 পেরিয়ে 22-এ পা দিয়েছি, আমাকে বাচ্চা মনে হয় আপনার? বাচ্চা নয় তো কি, মাত্র 22। আমার এই সম্পর্কে ধারণা আছে তোর? আজীব তো, আমি কি করলাম? আর আপনি এই যে ডিফারেন্স দেখাচ্ছেন কেন বলুন তো? কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, আমাকে উনি বাচ্চা মনে করেন? আমাকে? রেহান ভাই আর কিছু না বলে আবার বইয়ে মুখ গুজল। এই লোকটা সারাক্ষণ বইয়ে মুখ গুজিয়েই থাকে, আর ইদানিং একটু বেশিই থাকছে। আমি যতই কথা বলার চেষ্টা করছি, উনি হুঁ হাঁ ভালো এই বলেই খালাস। ভাব দেখলে গা ঝুলে যায়। সে কখন থেকে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, একবার বসতেও বলেনি। আমি বকবক করেই যাচ্ছি, অথচ উনি বই পড়ছেন। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা ভালো জিজ্ঞেস করতে এতগুলো কথা শোনালেন, এজ ডিফারেন্স দেখালেন। কি এমন বলেছি আমি যেন ওনাকে বিয়ে করতে বলেছি? আমার ঠেকা পুড়েছে আধ বুড়ো লোককে বিয়ে করতে। বিড়বিড় করে বললাম, উফ, এই তুই একটু চুপ করে থাকতে জানিস না? সারাক্ষণ এত কথা বলিস কেন শুনি? রেহান ভাই বিরক্ত হয়ে হাত থেকে বইটা রেখে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আর কথা বলবো না, আর আসবো না আপনার কাছে। কফি দিতে এসেছিলাম, এখন থেকে নিজের কফি নিজে করে নেবেন। কথাগুলো বলে হন হন করে চলে আসলাম। আর যাব না, জীবনেও যাব না এই লোকটার কাছে। রাগে দুঃখে চোখে পানি চলে এসেছে। এই লোকটা এমন কেন? উনি কি? আমিও ঠিক করে ফেলেছি, আর যাব না ওনার কাছে। পরদিন ভার্সিটিতেও যাইনি। রোজ সন্ধ্যার ঠিক আগে আগে বাগানে যেতাম, সেটাও যাইনি। রাতে ফুফি এসে বলল, কি রে হিয়া, আসিসনি কেন আজ? তোর শরীর খারাপ? না ফুপি, বের হতে ইচ্ছে করেনি, সারাদিন রুমেই ছিলাম। ও তাই বল, আমি ভাবলাম শরীর খারাপ করলো কিনা। সারাদিন আজ অবসর পাইনি আসার জন্য। পরদিন ভার্সিটি থেকে ফিরে ঘুমাচ্ছিলাম, বিকেলবেলা ফোনে ঘুম ভাঙল। হ্যালো। এখনো পড়ে ঘুমাচ্ছিস? কেন, ঘুমাতেও মানা আছে নাকি? হ্যাঁ আছে বই কি, চট করে চলে আস, তাড়াতাড়ি আসবি। বলেই রেহান ভাই ফোন রেখে দেন। রেহান ভাই আমার কাজিন, আমাদের বাড়ি একদম পাশাপাশি, বিশাল এরিয়ার পাশাপাশি দুটি বাড়ি। উনি একজন ভার্সিটির টিচার, তবে আমি ওনার ছাত্রী নই। মিজান আঙ্কেলের সাথে আমার একমাত্র ফুফির বিয়ে হয়। আব্বু আর মিজান আঙ্কেল দুজনেই একসাথে আর্মিতে ছিলেন। দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। মিজান আঙ্কেলের তেমন কেউই ছিল না। দাদু চেয়েছিলেন ওনার দুটো ছেলে মেয়ে ওনার কাছেই থাকুক। ওনার সব কিছু আব্বু আর ফুফির নামে লিখে দেন। মিজান আঙ্কেল প্রথমে আপত্তি করলেও দাদুর অনুরোধে রাজি হন। তারপর দাদু ফুফির নামে যে অংশ লিখে দিয়েছেন সেখানে একটা বাড়ি করে দিতে চান, কিন্তু মিজান আঙ্কেল সেটা করতে দেননি, নিজে বাড়ি করেছেন। মিজান আঙ্কেল অনেক ভালো মানুষ ছিলেন। ওনাদের দুটি সন্তান, রেহান ভাই আর মাহি আপু। রেহান ভাই দেশের বাইরে পড়াশোনা করছেন। আঙ্কেল যখন মারা যান তখন রেহান ভাই এসেছিলেন। মাস দুয়েক দেশে থেকে উনি আবার চলে গেছেন। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। এর মধ্যে বেশ কিছু বছর পেরিয়ে গেছে। মাহি আপু যখন মেডিকেলের চান্স পেয়ে চট্টগ্রাম চলে গেল, ফুপি তখন একা হয়ে পড়েন। যদিও আমরা ছিলাম, আমি ফুফির কাছেই বেশি থাকতাম, আর সারা দিন সবাই এ বাসা ও বাসা আসা যাওয়া হতো। দুটো বাড়ি যে আলাদা কখনো মনেই হয়নি। কিন্তু একটা সময় ফুফি অসুস্থ হয়ে বিছানায় পড়েন। মেয়ের চট্টগ্রাম মেডিকেলে পড়ে, আসার খুব একটা সুযোগ পায় না। আর ছেলেটা সেই যে বিদেশে পড়ে আছে। রেহান ভাই পড়াশোনা শেষ করে সেখানে একটা ভার্সিটিতে জয়েন করে। ওনার না ফেরার চিন্তা ছিল, তাই ফুফিকে নিয়ে যাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু ফুফি কিছুতেই রাজি হয়নি। সেই চিন্তায় চিন্তায় ফুফির এই অবস্থা।
যার জন্য বাধ্য হয়েই রেহান ভাই দেশে ফিরে আসেন। তারপর আর ফিরে যাননি। প্রায় 2 বছর হয়ে গেছে। দেশে ফিরে উনি একটা ভার্সিটিতে জয়েন করেছেন। রেহান ভাইয়ের বয়স 34। ওনার ধারণা আমি ওনার হাঁটুর বয়সী। রেহান ভাইয়ের ফোন পেয়ে যাবো কি যাব না ভাবতে ভাবতে চলেই গেলাম। দেখা যাক কেন ডেকেছে। কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলে গেল। ভেতরে আয়। ভেতরে ঢুকতেই উনি আমাকে ব্যালকনিতে নিয়ে গেলেন। বস। আমাকে বসিয়ে উনি ভেতরে চলে গেছেন। কিছুক্ষণ পরেই ফিরে আসেন। হাতে 2 কফির মগ, একটা আমার দিকে এগিয়ে দিলেন। হাতে নিতে নিতে বললাম, বাবা, সূর্য আজ কোন দিকে উঠল? কেন বলতো? না, এমনি আপনি কফি করে খাওয়াচ্ছেন তাই বললাম। কেন, আমি কি কফি করে খাওয়াতে পারি না? প্রতিদিন তো তুই কফি করে আমাকে খাওয়াস, আজ না হয় আমি করলাম। বলেই একটু মুচকি হাসলো। ইস, এই লোকটা এভাবে কেন হাসে? এই হাসিটা থুর, আমার কি? সবই বুঝলাম, কিন্তু ঘটা করে ডেকে আনা হয়েছে কেন? কফির জন্য? শুধু কফির জন্য বললে ভুল হবে। শুদ্ধটা কি শুনি? দাঁড়া, কফিটা শেষ করে নেই। কফি শেষ করে উনি আবার রুমে গেলেন। দেখ কি এনেছি। ওনার হাতের দিকে তাকিয়ে আমি খুশিতে লাফিয়ে উঠলাম। ইস, কত সুন্দর! রেহান ভাইয়ের হাতে একটা পিঞ্জিরায় 2 ধবধবে সাদা খরগোশের বাচ্চা। কি যে সুন্দর! আমি হাতে নিলাম। কি সফট সফট! তোর পছন্দ হয়েছে? হয়েছে মানে খুব হয়েছে। নিয়ে যা। আমার জন্য? দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। তোর ভালো লেগেছে যখন তুই নিয়ে যা। আমার এখানে দেখাশোনা করা প্রবলেম, আম্মু এসব করতে পারবে না। আর আমার সময় কই? আমি খরগোশগুলোকে নিয়ে বাগানে ছেড়ে দিলাম। সারা বাগানে ছুটছে, লুকাচ্ছে, কচি কচি ঘাস খাচ্ছে। সত্যি অনেক ভালো লাগছে আমার। রেহান ভাই জানালা দিয়ে দেখছেন। রাতের খাবার টেবিলে আব্বু আম্মুকে বললেন, একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি। তাই নাকি? আব্বু, আরিফ তো এখনো বাচ্চা, ওকে এখনই বিয়ে দিয়ে দিবে? বাল্যবিবাহ হয়ে যাবে না? আরিফ আমার দিকে তাকিয়ে কটমট করছে। আমিও চোখের টিপ্পিনি কাটলাম। গাধি আমার জন্য না, রেহান ভাইয়ের জন্য। দিয়া হাসতে হাসতে বলল, তুই তো মনে মনে আফসোস করছিস রেহান ভাইয়ার জায়গা কেন তোর হলো না। দিয়া আরিফ দুজনেই জমজ, ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ে। একটু থামবি তোরা? সারাক্ষণ বাসা মাথায় করে রাখে, শান্তিতে কথা শুনবো তারও উপায় নেই। আম্মু আমাদের ধমকে থামিয়ে দিয়ে আব্বুকে জিজ্ঞেস করলেন, মেয়ে কি করে বিস্তারিত বলো তো। মেয়ে একটা কলেজে চাকরি করে, ভালো ফ্যামিলি। রেনু আপা আগামীকালই মেয়ে দেখতে যেতে চাইছেন। তাহলে ভালোই হয়েছে। যাক বাবা, এবার যদি রেহান বিয়েটা করতে রাজি হয়। এসব আলোচনা শুনতে আমার ভালো লাগছে না। আমি উঠে পড়লাম। কিরে, উঠে পড়লি কেন? খাওয়া শেষ কর। আমার খাওয়া শেষ আম্মু। আমারও শেষ। বলে দিয়া উঠে পড়ল। আমি রুমে চলে আসি। রেহান ভাই এবার সত্যি বিয়ে করে ফেলবেন? করুক, আমার তাতে কি। পরদিন সকালে আব্বু আম্মু সহ সবাই মেয়ে দেখতে চলে গেলেন। আমি যাইনি। আম্মু ফুপি অনেক জোর করেছেন, কিন্তু সকাল থেকে আমার খুব মাথা ধরে আছে। তাই আর যেতে পারিনি। বাসায় থেকে গেলাম। সারাদিন শুয়ে থেকে আর ভালো লাগছে না।
একটু বাগানে গিয়ে খরগোশ দুটোকে ছেড়ে দিয়ে কানে হেডফোন গুজে বসে আছি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। তাকিয়ে দেখি রেহান ভাই দাঁড়িয়ে আছেন। কিরে, কখন থেকে ডাকছি, শুনতে পাস না? ও, এটা লাগিয়ে বসে আছেন উনি। আমার কান থেকে হেডফোন টেনে খুলে ফেললেন। আপনি এখানে কেন, জাননি? কোথায়? ওই যে তারা সবাই গেল মেয়ে দেখতে। না, তুই যাসনি কেন? বসতে বসতে বললেন, আমার মাথা ধরেছিল তাই। হুম। কিছু সময় চুপচাপ বসে দুজনেই। তোর পড়াশোনা কেমন চলছে রে? ভালো। পরীক্ষার বেশি দেরি নেই, ভালো করে পড়াশোনা কর, আর আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। হুম। কি? ঝেড়ে ফেলবো। গুড। রেহান ভাই আর কিছু না বলে কিছু সময় চুপচাপ বসে থেকে চলে যাচ্ছেন। কিছু দূর যাবার পর থেমে গেলেন। আমি একটা খরগোশ কোলে নিয়ে ঘাস খাওয়াচ্ছিলাম। হিয়া। রেহান ভাইয়ের ডাক শুনে সামনে তাকালাম। খরগোশ দুটো তোর জন্য এনেছিলাম। বলেই বাসার ভেতরে চলে গেলেন। রেহান ভাইয়ের জন্য মেয়ে দেখে সবাই খুশি মনে ফিরে আসলো। মেয়ে সবার পছন্দ হয়েছে। আগামীকাল মেয়ের বাড়ি থেকে লোক আসবে। আম্মু ফুপিকে দেখলাম এসে ব্যস্ত হয়ে পড়েছে। কি কি আয়োজন হবে তার লিস্ট তৈরি করছে। দিয়া আরিফ মেয়ের ছবি নিয়ে গবেষণা করছে। আপু, মেয়ের ছবি দেখবি না? আমার দেখতে ইচ্ছে করছে না, আবার আগ্রহ। ভদ্রতার খাতিরে না হয় দেখলামই। সুন্দর না? ছবি দেখার সময় বুঝলাম রেহান ভাই এসেছে। ওনাকে শুনিয়েই বললাম, বাহ, খুব সুন্দর তো, খুব মানাবে। রেহান ভাইয়া কিছু বলল না। আরিফকে ইশারা করতেই আরিফ উঠে চলে গেল ওনার সাথে। দিয়া আবারও ছবি দেখায় মনোযোগ দিয়ে বলল, আপু, দেখ এই ছবিটা। থুর, তুই দেখ। বলেই আমি উঠে চলে গেলাম। আরিফ আর দিয়া আমার ছোট হলেও আমাকে তুই তুই করেই ডাকে। আব্বু আম্মু অনেক চেষ্টা করেছে চেঞ্জ করতে, কিন্তু আমার ভালোই লাগে, তাই চেঞ্জ করতে দেইনি। রাতে ফুফি আর রেহান ভাই আমাদের সাথেই খেলেন। খেতে বসে আব্বু বলল, রেহান, কাল দুপুরে কিছু মেহমান আসবে, তুই কোথাও বের হবি না। রেহান ভাই শুধু ঘাড় নাড়িয়ে সায় দিল। পরদিন সকালে গরমে ছটফট করতে করতে ঘুম ভাঙল। ভেবেছিলাম ইলেকট্রিসিটি নেই, পরে দেখি না, আমার রুমের ফ্যান অফ। এই কাজ আম্মু ছাড়া কেউ করেনি। আমাকে ঘুম থেকে তোলার এই টেকনিক আম্মুর ভালো জানা আছে, কিন্তু এত সকাল সকাল কেন? উঠে বসলাম, কিন্তু চোখ খুলতে পারছি না। ফ্যানের সুইচটা দিয়ে আবার শুয়ে পড়লাম। আম্মু, আম্মু, দেখে যাও। চিল্লানি শুনে ধরফর করে উঠে বসলাম। ভাবলাম কি বিপদ হলো। তাকিয়ে দেখি বিপদ আমার সামনে। কি হয়েছে, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছিস কেন? এর মধ্যে আম্মুও হাজির। আম্মু দেখো, আপু ফ্যান অন করে আবার ঘুমাচ্ছে। 7টা বাজে, আরও ঘুম বাকি আছে? সারা রাত ঘুমাসনি? ঘুমাবি কি করে? আজ থেকে তোর মোবাইল আর ল্যাপটপ আমার কাছে জমা দিয়ে ঘুমাতে আসবি। আমি খেটে মরি আর ওনার ঘুমাতে ঘুমাতে ক্লান্ত। সারা বছর ঘুমিয়ে। শুরু হয়ে গেছে আমার আম্মুর রেকর্ডিং, সেই একই কাহিনী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বলো আজ এত সকাল সকাল তুললে কেন? আজ যে গেস্ট আসবে খবর আছে তোর? তো আমি কি করব? তুই কি করবি মানে? আমি কি করব মানে? ওনারা জামাই দেখতে আসবে, কোণে দেখতে আসলে বুঝতাম। সকাল সকাল উঠে রূপচর্চায় লেগে পড়তাম। দেখ হিয়া,
সকাল সকাল মেজাজ খারাপ করবি না আমার। এতগুলো মানুষের রান্না করা বাকি, কখন শেষ করব আল্লাহই জানে। আর এইসব গোছগাছ কে করবে? তোর ফুপিকে দিয়ে করাবি? ফুফি কেন করবে? মানুষ তো আছেই, তারা করুক, আমি ঘুমাবো, যেতে পারবো না। আম্মু আমার দিকে যে দৃষ্টিতে তাকালেন। আচ্ছা বলো কি করতে হবে। আম্মু সব কাজ বুঝিয়ে দিলেন। আমি আর দিয়া সুমি আপাকে নিয়ে ড্রয়িং রুম সহ সারা বাড়ি সব গোছগাছ করব। সুমি বয়সে দিয়ার কাছাকাছি প্রায়, আমাদের বাড়িতে থাকে। মা জননীর কথা মতো কাজে লেগে পড়লাম। রেহান ভাইয়ের বিয়ে বলে কথা, আম্মু আর ফুপি কিচেন সামলাচ্ছে। প্রায় 12:30 বাজে। এমন সময় আব্বু কোথা থেকে এসে আম্মুকে আর ফুপিকে থাকলেন। আমি কিচেনের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখেই আম্মু ডাক দিলেন। এই হিয়া, একটু এদিকে আয়। হ্যাঁ বলো। তোর আব্বু ডাকছে, তুই একটু মাছটা উল্টে দিস, না হলে পুড়ে যাবে। আচ্ছা আমি দিচ্ছি, যাও তোমরা। আম্মু আর ফুফি চলে গেল। আচ্ছা সত্যি কি রেহান ভাই বিয়ে করবেন? অন্যান্যবার তো মেয়ে দেখতে যাবার কথা শুনলেই রেগে যেতেন। এবার ইদানিং একটু বেশি অ্যাভয়েড করছেন আমাকে। নিজে থেকে যেন একটা গ্যাপ রেখে চলছেন। আমার সাথে কেন এমন করে? আমার ভেতরটা কেমন করছে। আহা, গরম ফ্রাই প্যানটা হাতে লেগে অনেকটা পুড়ে গেছে, খুব জ্বালা করছে, চোখে পানি এসে গেছে। কিরে, কি হয়েছে? হ্যাঁ ফুপি, এই তুলে নিচ্ছি। মাছগুলো তুলে রাখলাম। হাত জ্বলে যাচ্ছে, সেটা ফুফিকে আর দেখাইনি। একদিকে পোড়ায় আগুনের আঁচ লেগেও আরো বেশি জ্বালা করছে। দুপুরে মেহমান আসলো। সারাদিন রেহান ভাই ওনার রুমে ছিলেন। ওনারা আসার পরেও বের হয়নি। লাঞ্চের সময় বের হয়ে আসলেন। আব্বু আম্মু ফুফি সহ মেহমানদের সাথে লাঞ্চ করলেন। তারপর জরুরি কাজ আছে বলে উঠে পড়লেন। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। রুমে যাবার সময় যখন দেখলেন আমি এখানে, উনি আসলেন। এখানে কি করছিস? কিছু না। হাতে কি হয়েছে? আমার হাতটা একটু আড়ালেই ছিল। তেমন কিছু না, একটু পুড়ে গেছে। দেখি। বলেই টেনে আমার হাত ধরলেন। এটা তোর একটু মনে হচ্ছে? কিভাবে পড়লো? ফ্রাই প্যান লেগেছিল। আয় আমার সাথে। কোথায়? জাহান্নামে। কেন, যেতে আপত্তি আছে? এই লোকটা সোজা করে মনে হয় একটা কথাও বলতে শেখেনি। আমাকে টেনে রুমে নিয়ে গিয়ে ফার্স্ট এড বক্স খুলে ওষুধ লাগিয়ে দিচ্ছে। কই থেকে কাজ করিস? হাতে লাগে কিভাবে? করতে পারিস না তো যাস কেন? আমি তাকিয়ে দেখছি উনি ওষুধ লাগিয়ে দিচ্ছে। করতে পারি না কে বললো? আমি খুব ভালোই রান্না করতে পারি। জানি জানি, একটু সাবধানে করতে পারিস না? কতটুকু পুড়ে গেল? নিশ্চয়ই খুব জ্বালা করছে। করছে তো, খুব জ্বালা করছে। রেহান ভাই একবার শুধু তাকালেন আমার দিকে। রেডি হয়ে নে। কেন? আমার সাথে বের হবি। এখন? তো কখন? বাসায় গেস্ট আছে, এখন বের হব কিভাবে? গেস্ট আছে তো তোর কি প্রবলেম? তোকে দেখতে আসছে, সেজে গুজে সামনে যাবি? আবার তারা তারা কথা শুরু করেছে। সোজা কথা কি বের হয় না মুখ থেকে? আমার কিছু না, তবে আমার পেটেও জ্বালা করছে। পেটে জ্বালা করছে কেন? খিদে পেয়েছে, আমি খাইনি এখনো। এত সময় হয়ে গেছে খাসনি? যা তাড়াতাড়ি খেয়ে আয়। গেস্ট এসেছে রেহান ভাইকে দেখতে।
এখন ওনাদের সামনে আমাকে নিয়ে উনি বেরিয়ে যাবেন, এটা ভালো দেখায় না। ওনারা কি না কি ভাববেন। যদিও রেহান ভাই কখনো কারোর ভাবনার তোয়াক্কা করেন না, কিন্তু আমার কাছে ভালো লাগবে না। তাই ইচ্ছে করেই লেট করলাম। গেস্টরা চলে গেছেন, ওনাকে অনেক পছন্দ হয়েছে ওনাদের। এখন শুধু রেহান ভাই মেয়েকে দেখবেন, তারপরে এঙ্গেজমেন্ট, আর সেই দিনই বিয়ের তারিখ ঠিক করা হবে। রেহান ভাই আমাকে নিয়ে বের হওয়ার সময় বলল, মা, হিয়াকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। সবাই চমকে উঠল। হিয়ার কি হয়েছে? হাত পুড়ে গেছে, কাউকে দেখাইনি। ওমা, কখন পড়লো? আম্মু আর্তনাদ করে বলল, কি রে, বললি না কেন? কিভাবে পড়লো? মা চুলটাতে গিয়ে। দেখেছো? কই, আমাকে তো তখন বললি না। সবাই খুব বকাঝকা করলো। ডাক্তার ড্রেসিং করিয়ে আরো অনেক ওষুধ দিয়ে দিলেন। হাতের কবজি ঠিক নিচে পড়েছে। ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমি চুপ করে বসে আছি। রেহান ভাই ড্রাইভ করছেন। তোকে কিছু কথা বলা দরকার। বলেন। রেহান ভাই গাড়িটা রাস্তার পাশে সাইড করে রেখে কিছু সময় চুপচাপ বসে থাকে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি আগ্রহ নিয়ে কথা শোনার জন্য। উনি একবারও আমার দিকে তাকাননি। হিয়া, তুই বড় হয়েছিস, অনেক কিছুই বুঝিস। আমি বুঝি তোর মনে কি চলছে। তুই আমাকে নিয়ে কি ভাবিস? সত্যি আপনি বোঝেন? তুই যা ভাবছিস তা সম্ভব নয়। আমি কি ভাবছি? আমার এমন প্রশ্নে রেহান ভাই কিছুটা অপ্রস্তুত হয়ে গেছেন। দেখ, আমি কিন্তু সিরিয়াস কিছু কথা বলছি। আমিও সিরিয়াসলি শুনছি। শুনছিস না? আপনি কি সত্যিই বিয়ে করবেন? জানি না। আচ্ছা, কেন সম্ভব না? তুই আমার 12 বছরের ছোট, বাচ্চা একটা মেয়ে, দুটো পরিবার কখনো আমরা কেউ আলাদা করে দেখিনি। বুঝতে পারছিস? মামা মামি যদি এসব শুনে, ওনারা কি ভাববেন? তাছাড়া কি? তুই ভালো করে জানিস আমি এসব নিয়ে কিছু ভাবি না। তোর মনে কি চলছে সেটা আমি বুঝতে পারছি বলেই তোকে সাবধান করছি। দেখ হিয়া, আমি চাই তুই ভালো থাক। মন ভাঙলে সহ্য করতে পারবি না। তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেও নেই আমার, তাই তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা সম্ভব না। রেহান ভাই এক শ্বাসে কথাগুলো বললেন। ওনার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে। অনেক তো কারণ ব্যাখ্যা করলেন, একটা কথা সত্যি করে বলবেন? কি? আমার জন্য কি আপনার মনে কোনো জায়গা নেই? থাকবে না কেন? মাহি, দিয়া, আরিফের যেমন জায়গা আছে তোরও আছে। আমি আফরিনকে ভুলতে পারিনি, বলতে পারবো কিনা জানি না। ওনার কথা শুনে আমার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। মাথা নিচু করে বসে আছি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি চেষ্টা করছি সামলে নিতে, কিন্তু পারছি না। রেহান ভাই আমাকে এভাবে কাঁদতে দেখে একটু ঘাবড়ে গেলেন। হিয়া, কি করছিস? আমি তো জানতাম তুই স্ট্রং একটা মেয়ে, বাচ্চাদের মতো কাঁদছিস। আমি নিজেকে সামলে নিলাম। রেহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি অনেক জ্বালিয়েছি আপনাকে, আর জ্বালাতন করব না। আপনি বিয়ে করে নিন। রেহান ভাই মৃদু হেসে আলতো করে আমার চোখ মুছে দিলেন। চল এখন যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। আমরা বাসায় ফিরছি। আজকে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এতদিন ভাবতাম উনি আমার অনুভূতি বোঝেন না, কিন্তু আজ আমাকে কিছুই বলতে হয়নি। উনি সবটা জানেন, বোঝেন, আর বুঝে শুনেই উনি ফিরিয়ে দিলেন। আমার অনুভূতিগুলো তাকে স্পর্শ করেছে, কিন্তু তার মন স্পর্শ করতে পারেনি।
আমি বাইরের দিকে তাকিয়ে আকাশ দেখছি। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে বোধহয়। আমার মনেও মেঘ জমেছে, ঝড় উঠেছে, কিন্তু চোখের বৃষ্টি থেমে গেছে। দেখতে দেখতে 4-5 দিন কেটে গেছে। আমার হাতের অবস্থা অনেকটা ভালো। এই কয়দিন কোথাও বের হইনি। আজ নাকি রেহান ভাই ওই মেয়েটার সাথে দেখা করার কথা। সবাই খুব এক্সাইটেড, টান টান উত্তেজনা সবার মধ্যে। ঠিক যেন খেলার শেষ মুহূর্তে শেষ বলে একটা রান অথবা একটা উইকেট দরকার। রেহান ভাইয়ের বিয়েটা এখন এই পর্যায়ে এসে গেছে। এতদিনে কম মেয়ে দেখেনি, কিন্তু রেহান ভাই কাউকে দেখতেই যায়নি। সব আব্বু আম্মু আর ফুপি দেখেছে। আজ যখন রেহান ভাই দেখা করতে রাজি হয়েছে, তখন সবাই এক্সাইটেড থাকবে, সেটাই স্বাভাবিক। রেহান বিয়ে না করার পেছনে একটা কারণ আছে, সেটা সবাই জানে। কিন্তু এটা সবাই স্বাভাবিকভাবে নিলেও রেহান নিতে পারেনি, তাই বিয়ে করবে না বলে জিদ ধরে আছে। রেহান যখন বাইরে ছিল তখন আফরিন নামে একটা মেয়ের সাথে পরিচয় ছিল। তারপর বন্ধুত্ব থেকে প্রেম, প্রায় 5 বছরের রিলেশন। রেহান বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। তার মা প্রথমে রাজি ছিলেন না, কারণ রেহান সেখানেই সেটেলড হবার চিন্তা করছিল। তারপর সবাই বোঝানোর পরে ছেলের কথা চিন্তা করে রাজি হলেন। রেহানের মা রাজি হবার পরে রেহান তার সিদ্ধান্ত চেঞ্জ করে, বিয়ে করে দেশে আসবে। এঙ্গেজমেন্টের আয়োজন হলো। রেহানের কিছু বন্ধু বান্ধব উপস্থিত হলো, কিন্তু আফরিন আসেনি। তার ফোন সুইচড অফ। অনেকবার ট্রাই করেও আফরিনের সাথে যোগাযোগ করা যায়নি। সবাই অপেক্ষা করে যখন চলে যাবে তখন আফরিন এলো, এঙ্গেজমেন্ট হলো। রেহান খুব এক্সাইটেড ছিল, বিয়ের শপিং শুরু করে দিল। সেখানে একা, পরিবারের কেউ নেই, তাই সব কিছু ওকে সামলাতে হবে। এঙ্গেজমেন্টের 8-10 দিন পরে হঠাৎ একদিন আফরিন এসে উপস্থিত, তাও প্রায় রাত 11টায়। আরে রিন, তুমি এই সময় এখানে? রেহান, তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এসেছি, ভেতরে আসতে বলবে না? অফকোর্স, এসো, ভেতরে এসো। কি এমন কথা? সন্ধ্যায় তো দেখা হলো, তখন তো কিছু বললে না। অনেক ভাবলাম কি করা উচিত, আমি বুঝতে পারছিলাম না। এখন আমি মাইন্ড স্থির করে ফেলেছি। কি ব্যাপারে রিন? তুমি কি নিয়ে কথা বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তুমি কি সত্যিই বিয়ের পরে দেশে ফিরে যেতে চাও? রিন, এটা নিয়ে আমরা আগেই কথা বলেছি, তাই না? আমার আম্মু একা সেখানে, উনি কিছুতেই এখানে আসতে রাজি হচ্ছেন না। মাহির বিয়ে হয়ে গেলে উনি একদম একা হয়ে পড়বেন। উনি আমাদের বিয়েতে মত দিয়েছেন। এখন ছেলে হিসেবে আমার দায়িত্ব পালন করব না? ওকে, তাহলে আজ ফাইনাল ডিসিশন হোক। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আর কি ডিসিশন বাকি? বিয়ে তো হয়ে যায়নি। কি বলতে চাইছো রিন? রেহান, কাম অন, বিয়ে ছোটখাটো কোনো বিষয় না, সারা জীবনের ব্যাপার। আমি যদি হ্যাপি নাই থাকতে পারলাম, সেই বিয়ের কোনো মানে আছে? তুমি আমার সাথে হ্যাপি নাও? অফকোর্স হ্যাপি, বাট তুমি জানো আমি সেই ছোট্টবেলা থেকে এখানে, আমার পুরো পরিবার এখানে। ইনফ্যাক্ট দেশে আমাদের খুব কম আত্মীয় স্বজনই আছে। এখন আমি তোমার সাথে দেশে ফিরে কমফোর্ট ফিল করব? আমি এখানে অভ্যস্ত, তুমিও বলেছিলে এখানেই থাকবে, কিন্তু এখন চাইছো ফিরে যেতে। আমার দিকটা কি তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? মনে হচ্ছে তোমার দিকটাও আমার দিকটাও। এখানে আমি এত ভালো একটা জব করি, সেটাও ছাড়তে হবে, ফ্যামিলি ছেড়ে যেতে হবে। রেহান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি এখানেই থাকতে চাই। হয়তো কয়েক বছর থাকবো এখানে, কিন্তু আমার পক্ষে সারা জীবন এখানে থাকা সম্ভব না। এটাই ফাইনাল কথা? হ্যাঁ, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। এমন তো নয় তুমি দেশে গেলে আর পরিবারের সাথে দেখা করতে পারবে না, যখন ইচ্ছা আসতে পারবে। সরি রেহান, আমার পক্ষে দেশে থাকা সম্ভব না। ও, তাহলে তো তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। তুমি এর সমাধান দিতে পারো,
তুমি এখানে থেকে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। প্লিজ রেহান। আসলেই আমি সমাধান দিব। এঙ্গেজমেন্ট রিং খুলে আফরিনের হাতে দিয়ে বলল, এই নাও। তুমি এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছ? বড় বড় চোখ করে আফরিন চেঁচিয়ে জিজ্ঞেস করলো, ভেঙে দিচ্ছি না, সমাধান দিচ্ছি। তোমার সিদ্ধান্তে বহাল থাকলে এই রিং নিয়ে চলে যাও। আর যদি মনে করো তুমি আমার সাথেই থাকবে যে কোনো পরিস্থিতিতে, তাহলে ফিরে এসো, আমি অপেক্ষা করব। এত বছরের রিলেশন ভেঙে দিবে? আমি ভাঙতে চাইছি না রিন, তুমি চাইছো। এখন সিদ্ধান্ত তোমার। রিন কিছু অনেক সময় মাথা নিচু করে দুই হাতে মুখ ঢেকে বসে থাকে, তারপর উঠে বলল, ঠিক আছে রেহান, সারা জীবন অশান্তি করার চেয়ে সাময়িক কষ্ট সহ্য করাই আমার কাছে বেটার মনে হচ্ছে। আফরিন নিজের হাতে রিংটা খুলে রেহানের হাতে দিল। ভালো থেকো রেহান। আফরিন চলে যায়, রেহান তাকে ফেরায়নি। রেহান ভেবেছিল কিছুদিন পরে নিজের ভুল বুঝতে পেরে রিং ঠিক ফিরে আসবে, কিন্তু রেহানকে ভুল প্রমাণ করে 2 মাসের মাথায় আফরিন বিয়ে করে ফেলে। রেহান ভাবতেই পারেনি 5 বছরের রিলেশন এভাবে শেষ করে দিল। আর আফরিন সত্যি বিয়ে করে ফেলবে এটা চিন্তাও করেনি। অভিমানে যোগাযোগ করেনি ঠিক, কিন্তু সারাক্ষণ আফরিনের কথাই ভেবেছে। এই ঘটনার পরে রেহান খুব আপসেট হয়ে যায়। দিন দিন আরো খারাপ হতে থাকে রেহানের অবস্থা। ওর মা তখন চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ে, আর রেহানও বাধ্য হয়ে ফিরে আসে মায়ের জন্য। কিন্তু বিয়েটা আর করেনি। রেহান ভাই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছেন বিকেলবেলা। সন্ধ্যায় দেখি আব্বু ফুপি আম্মু মুখ কালো করে বসে আছেন। তোমার ছেলের বিয়ের আশা এই জন্মের মতো ছেড়ে দাও। আমি আর কোনো মেয়ে দেখব না ওর জন্য। রেহানের কি দোষ? মেয়েই তো রাজি হয়নি, তার নাকি বিয়েতে মত নেই। আম্মুর কথা শুনে ফুপি তেলে বেগুনে জ্বলে উঠলেন। মেয়ে রাজি হয়নি? মেয়ের রেহানকে পছন্দ হয়নি, এটাও আমাকে বিশ্বাস করতে বলো? আমার ছেলেকে চিনো না, এর পিছনে সব কলকাঠি নেড়েছে সে, আমি সব বুঝতে পারছি। যাহ বাবা, এই বিয়ে এত কৌশলে ভেঙে দিল। অবশ্য তাতে আমি কিছুটা খুশি হইনি, বললে মিথ্যা বলা হবে। রাতে সবাই যার যার রুমে চলে গেছে ঘুমাতে। আরিফের রুমে যাচ্ছিলাম একটা কাজে। আরিফের রুমে আব্বু আম্মুর রুমের সামনে দিয়ে যেতে হয়। হঠাৎ কানে আসলো আমাকে নিয়ে কথা হচ্ছে। রেহান ভাইয়ের নামও শুনতে পেলাম। কি কথা হচ্ছে শোনার জন্য আরেকটু এগিয়ে দরজার কাছে গেলাম। দরজা সামান্য খোলা ছিল, কথাগুলো স্পষ্টই শুনতে পেলাম। রেহান কি হিয়াকে পছন্দ করে? আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন। এখন তো কিছু মনে হয় না, তবে রেনু আপা হিয়াকে খুব পছন্দ করেন। উনি চেয়েছিলেন রেহান হিয়াকে বিয়ে করুক, কিন্তু এই ছেলের যা মতিগতি। কই, আপা তো আমাকে কখনো কিছু বলেনি। বলার মতো কিছু থাকলে তো বলবে। রেহান বিয়ে করতেই রাজি না। এখন যদি হিয়ার সাথে বিয়ের কথা হয় আর রেহান রাজি না হয়, তখন কি একটা বিশ্রী অবস্থা হবে। আপা হিয়াকে নিজের মেয়ে থেকে কম দেখে না কোনোদিন। হিয়াকে এমন একটা বিশ্রী পরিস্থিতিতে ফেলতে চান না। এটাও ঠিক। আব্বু গম্ভীরভাবে বললেন। তবে আব্বু বললেন, তবে কি? রেহানের মনে কি আছে জানি না, তবে তোমার মেয়ের মনে কি আছে জানি। হিয়ার মনে কি আছে? হিয়া কি? হিয়া রেহানকে পছন্দ করে। তাই নাকি? তোমাকে বলেছে কিছু? ধুর, আমাকে বলবে? মায়ের চোখ ফাঁকি দিয়ে এত সহজ না, রেনু আপাও জানেন। বাহ, তুমিও জানো, আপাও জানে, শুধু আমি জানি না।
আরে সব সময় সব কিছু জানতে হয় না, সময় সময়ে জানলেই চলবে তোমার। হ্যাঁ, আমি তো গাধার খাটুনি খেটে মরি, এসব জেনে কি হবে? বাজে বকো না তো, আপা এবার খুব ক্ষেপে আছেন রেহানের উপর। সেটাই তো স্বাভাবিক, একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিচ্ছে। কি যে চাই আল্লাহই ভালো জানেন। রেহান যাই চাক, হিয়া বড় হয়েছে, সামনে অনার্স ফাইনাল দিবে। এবার কিন্তু আমাদের ভাবা উচিত ভালো ছেলের খোঁজ করে। ঠিক বলেছ। লাইট অফ করে দাও তো, ঘুম পাচ্ছে। আমি সরে আসলাম। আরিফের রুমে আর যাইনি, সোজা নিজের রুমে চলে আসি। যে যাই ভাবুক, রেহান ভাইয়ের মনে আমি নেই, এটাই সত্যি। আমার খারাপ লাগলেও এটা সত্যি, আমার কষ্ট লাগলেও এটাই সত্যি। ওনার মনে এখনো অন্য কেউ আছে। বিকেলবেলা বাগানে গেলাম। খরগোশ দুটোর সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আমার। দোলনায় হালকা দোল খাচ্ছি আর খরগোশ দুটোর লুকোচুরি দেখছি। বাগানের অন্য পাশে দেখলাম রেহান ভাই ফোনে কথা বলছেন। ব্লু কালার টি শার্টে ওনাকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে। এই লোকটাকে দেখে ওনার বয়স অনুমান করা অসম্ভব। ভার্সিটির মেয়েদের ক্রাশ হবে না কেন? ওনার মতো ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল, অমায়িক হাসি, যে কোনো মেয়ের মন ছুঁয়ে যাবার মতো। আমাকে দেখতে পেয়ে ফোন রাখতে রাখতে আমার দিকে আসছেন। কিরে, কি করছিস? বসে পড়লেন আমার পাশে। কিছু না, বসে আছি। তোর খরগোশ দুটো কেমন আছে? ভালো আছে। বাহ, আরো সুন্দর হয়ে গেছে এই কদিনে। হুম। মন খারাপ? না তো। তো এইভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? রাগ আমার উপর? না তো, রাগ হবে কেন? তাহলে আগের মতো কথা বলছিস না কেন? কেমন করে যেন কথা বলছিস, আগের মতো বাসায় আসিসও না। আমি তো ঠিক করেই কথা বলছি, যেভাবে বলা উচিত। বলেছিলাম না জ্বালাতন করব, তাই করছি না। তাই বলে এভাবে? হুম। বেশি পাকামো করতে হবে না, আগের মতোই চলবেন। আপনার এই অদ্ভুত ব্যবহার সবার চোখে বাজবে, বুঝছিস? বুঝেছি। গুড। হঠাৎ দেখি আমাদের ব্যালকনিতে আম্মু আর ফুপি কথা বলছেন। দু একবার আমাদের দিকে তাকাচ্ছেন। গত রাতের কথা মনে পড়ে গেল। কি ভাবছেন ওনারা? ভাবতেই তাই নর্মাল ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে একটা অস্বস্তি হচ্ছে আম্মু আর ফুপিকে একসাথে দেখার পর। উঠে যে চলে যাব সেটাও অশোভন দেখায়। আমাকে উদ্ধার করে দিয়ে আরিফ আর দিয়া হাজির। যাক বাবা, এবার পরিস্থিতিটা ঠিকঠাক লাগবে। চারজনে আজ সন্ধ্যায় আড্ডা চলল। ওই দিন রেহান ভাইয়ের কথাগুলো শোনার পরে তারপর আব্বু আম্মুর আলোচনা শুনে আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছি, পারছি না। এর মধ্যে পরীক্ষার দরজা কড়া নাড়ছে। এই সুযোগ, এক অজুহাতে নিজের রুমেই বেশি সময় কাটাচ্ছি। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ধীরে ধীরে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ। একদম ফ্রি হয়ে বাসায় সময় কাটাচ্ছি। এর মধ্যে ছোট মামা হাজির। ছোট মামা মামুনি দেশের বাইরে থাকতেন, 3 মাসের জন্য দেশের ছুটি কাটাতে এসেছেন। সাথে ওনাদের 5 বছরের ছেলে নুহাস। এখানে কয়েকদিন ওনাদের সাথে খুব হইচই করে নুহাসকে নিয়ে সময় কেটে গেল। ওনারা বাড়িতে ফিরে যাবার আগে আমাকে ওনাদের সাথে নেওয়ার জন্য বাহানা ধরল। নিয়ে যাবার জন্য বায়না ধরল। যাবার আগের দিন সন্ধ্যায় সবাই যখন একসাথে বসলো, তখন ছোট মামা বলল, আপা, হিয়া আমাদের সাথে যাবে। তোরা এতদিন পরে এসেছিস, কত জায়গায় ঘোরাঘুরি করবে, হিয়া গিয়ে কি করবে? মামুনি বলল, ওর তো পরীক্ষা শেষ, শুধু শুধু বাসায় বসে আছে। আমাদের সাথে গেলে ঘোরাঘুরি করবে, হিয়ার সময় কাটবে, আমাদেরও অনেক ভালো লাগবে।
মামুনি আমাকে একটু বেশি আদর করেন, তাই উনি বায়না ধরেছেন। আমি কিছু জানি না, ওর আব্বুকে বলো। দুলাভাই, হিয়া কিন্তু যাচ্ছে আমাদের সাথে। ফুপি বলল, যাক না, সারাদিন তো বাসায় বসে থাকে, ঘুরে আসলে ভালো লাগবে। ফুপির সাথে মামুনি যোগ করলেন, হ্যাঁ, এখনই তো বেড়ানোর সময়, কয়দিন পর বিয়ে হয়ে গেল তো হিয়াকে পাবো না। আমি সোফার হাতলের এক কোনায় বসে আছি। রেহান ভাই মুচকি মুচকি হাসছে মামির কথা শুনে। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন ঘুরে আসুক। ছোট মামুনির সাথে আমার খুব ভাব, ওনার সাথে যাব, এতে আমিও খুবই খুশি। অনেকদিন পর নানু বাড়ি যাব। এদিকে আরিফ আর দিয়া গাল ফুলিয়ে আছে, ওরাও যেতে চাইছে, কিন্তু আব্বু না করার আগেই রেহান সাহেব ওনাদের নিষেধ করে দিয়েছেন, কারণ ওনাদের পরীক্ষার পরে যাবার অনুমতি দেওয়া হবে, আর পরীক্ষা এখনো 2-3 মাস বাকি। এতেই দুজন ফুলে আছে। ওদের মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ রেহান ভাই না করার পরে আর কেউ অনুমতি দিবে না। নানু বাড়িতে দিনগুলো খুব আনন্দে কাটালাম সবার সাথে। প্রায় 20-25 দিন থাকার পরে আব্বুর জরুরি তলবে বাসায় ফিরলাম। এসে দেখি এলাহি কাণ্ড। বাগান থেকে শুরু করে পুরো বাড়ির চিত্র যেন বদলে গেছে, সব পরিপাটি করে সাজানো হচ্ছে। বিষয়টা বুঝতে পারছি না। বাসায় ফেরার পর সবাই খুশি হলো, কিন্তু কেউ কিছু বলল না। দিয়া, বিষয়টা কি রে? কোন বিষয়? বাসার চেহারা বদলে গেছে, কিছু একটার গন্ধ পাচ্ছি। আছে, সিক্রেট, বলা যাবে না। বলা যাবে না মানে? কি হয়েছে বল। আহ, ধীরে ভাবো, ধীরে। এতদিন পরে এসে সাথে সাথেই জেনে যাবে? কথাগুলো শুনে পেছনে ফিরে দেখি মাহি আপু। মাহি আপু! দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। তুমি কবে আসছো? তোকে বলবো কেন, খোঁজ নিয়েছিস এই কদিন? নানু বাড়ি গিয়ে একদম সবাইকে ভুলে গেছিস। ইসরে, আমার মোবাইলটা পানিতে পড়ে 8-10 দিন যাবৎ নষ্ট হয়ে গেছে। নতুন মোবাইল নেওয়ার জন্য আবার শহরে আসতে হবে। মামা আসতে নাই, মোবাইলও নিয়ে নাই, আবার উনি নতুন একটা গিফট করলেন। তোমার তো সব দিকেই লাভ। দিয়া মুখ গোমড়া করে বলল, আপু বলো না কি হয়েছে। মাহি আপু শুধু হাসে, কিছু বলে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি তো বলো। মাহি আপু আম্মুকে ইশারায় চুপ করিয়ে দিল। আমি কি বলবো, আমি কিছু জানি না, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। মাহি আপু বলল, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, সন্ধ্যায় আমাদের সাথে বের হবি। কোথায় যাব? ফুপি বলল, ও মা, সব শপিং করতে হবে না, আজকে জুয়েলারিগুলো নিয়ে নিব। কিসের শপিং আর কিসের জুয়েলারি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু আর ফুপি অন্য রুমে চলে গেছেন ইতোমধ্যে। আরিফ রুমে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের। বিয়ের? কার বিয়ে? দিয়া আর মাহি আপু হাসছে। মাহি আপু কানে কানে বলল, তোকে মামা বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করছি। আমি আকাশ থেকে পড়লাম। কি? বলা নেই ক নেই, হুট করে বিয়ে বললেই হয়ে যাবে? মগের মুল্লুক নাকি? রাগে গড়গড় করতে করতে রুমে এসে হাতের মোবাইল ছুঁড়ে বিছানায় ফেললাম। দিয়া মাহি আপু পেছনে পেছনে আসলো। হিয়া, তুই আগে শাওয়ার নে, তারপর বলছি সব, মাথা ঠান্ডা কর। মাহি আপু জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে, চোখের পানি থামছেই না। শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মাহি আপু আর দিয়া এখনো আছে। মাথায় টাওয়াল জড়িয়ে বেডের এক কোনায় বসে পড়লাম।
আমার চোখ লাল দেখে দিয়া চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, আপু তুই কান্না করছিস? আমি চুপচাপ বসে আছি। দেখিয়া আমরা এত কিছু জানি না, দায়িত্ব নিয়ে বিয়ে ঠিক করার কাজটা ভাইয়া করেছে। কি? রেহান ভাই? ভাইয়ার পছন্দ কি খারাপ হতে পারে বল? চল দিয়া, আমরা গেলাম, তুই রেস্ট নে। মাহি আপু দিয়া চলে গেছে রাগে দুঃখে। তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কি সমস্যা আপনার? আরিফের রুমে রেহান ভাই ল্যাপটপে কাজ করছেন। শাওয়ার নিয়ে রুম থেকে বেরিয়েই দেখি আরিফ কোথাও যাচ্ছে। রেহান ভাই কোথায়? আমার রুমে। তুই কই যাচ্ছিস? হাতে এগুলো কি? ভাইয়ার কি দরকারি কাগজপত্র কুরিয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে সোজা আরিফের রুমে চলে আসি। আমার প্রশ্ন শুনে রেহান ভাই হা করে কিছু সময় তাকিয়ে থেকে বলল, কি সমস্যা মানে? এখন আপনাকে মানেও বোঝাতে হবে? আমি তো আর আপনাকে জ্বালাতন করছি না। আপনার কি এমন অনিষ্ট করেছি আমি? এসব কি বলছিস? আর কেন বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহো, উনি এখন কিচ্ছু বুঝতে পারছেন না। উনি সাধু। দেখ, হেয়ালি করবি না, যা বলা সরাসরি বলবি। বিয়ে আপনি ঠিক করেছেন? হ্যাঁ করেছি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার লাইফ, আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত আমি নিব। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেননি? আপনার সব সিদ্ধান্ত কেন আমার উপর চাপিয়ে দেবেন? রেহান ভাই কিছু সময় থ মেরে দাঁড়িয়ে থেকে ধপাস করে বসে আবার কাজ শুরু করলে। ওনার এই ভাবলেশীন ব্যবহার দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। টান দিয়ে ল্যাপটপ সরিয়ে নিলাম। আরে কি করছিস? ল্যাপটপ সরিয়ে অন্য জায়গায় রেখে বললাম, আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি উত্তর দিব বল, প্রশ্ন কর। আপনার প্রবলেমটা কি জানেন? না তো, কি প্রবলেম বল তো। আপনার ইগো, আর আপনার সাথে একটা স্বৈরাচারী মনোভাব। আর আপনার মাঝে একটা স্বৈরাচারী মনোভাব। আপনার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চান সব সময়। তাই? জি, একদমই তাই। কে বলেছে আপনাকে আমার বিয়ে ঠিক করতে? তোকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে। উত্তর পেয়েছিস, হ্যাপি। এখন ল্যাপটপ দে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রেহান ভাই একটু থমকে গেলেন। আমাকে পুতুল মনে হয় আপনার? কি সব বলছিস? তোকে পুতুল মনে করব কেন? আপনি আমাকে পুতুলই মনে করেন। না হলে আমারও মন বলে কিছু আছে, সেটা বুঝতে পারতেন। আমার অনুভূতির কোনো মূল্য আপনার কাছে নেই, সেটা জানতাম। কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা এসবের ভাবনাও নেই। ও আচ্ছা, ছেলে তোর পছন্দ না হলে বিয়ে ভেঙে দেই। ছেলে কি করে, কেমন দেখতে, কানা খোরা যাই হোক দেখবো না, তবে বিয়ে আমি করব, এখানেই করব। সে কি কথা? ছেলে কানা খোড়া হবে কেন? দেখ, এই দেখ ছেলের ছবি। মোবাইল থেকে ছবি বের করে চোখের সামনে ধরলেন। একবারও তাকিয়ে দেখিনি। আমি ওনার মুখের দিকে কঠিন মুখে তাকিয়ে দেখছি। আমার মনের কোনো মূল্য আপনাদের কাছে নেই, তো বিয়ে এখানেই হবে, তাতে আমি সুখী হই বা না হই। ছেলে খুবই ভালো, হ্যাপি রাখবে সব সময়। আমি আর একটা কথাও বলিনি। নিজের রুমে চলে আসি, দরজা লক করে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে কেউ আমার হৃৎপিণ্ড ছুরি দিয়ে খুঁচিয়ে ফালাফালা করছে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। দরজায় ধুমধাম শব্দে ঘুম ভাঙল। দরজা খুলে দেখি দিয়া মেজাজ খারাপ হয়ে গেছে। তোর আর কোনো কাজ নেই?
আমি একটু ঘুমালে তোর কি অশুদ্ধ হয়ে যায় শুনি? সহ্য হয় না? এত মেজাজ দেখাচ্ছিস কেন? আম্মু ডাকছে, গেস্ট আসছে। কিসের গেস্ট? আরে ছেলেপক্ষের তারা বিয়ের জন্য যে রিসোর্ট বুকিং দিয়েছিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশ ব্লক করে দিয়েছে। ওনারা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আব্বু ফুপ্পি তারা ওনাদের জোর করে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসছে মানে? আব্বু বলছে দুটো বাড়িতে এতগুলো রুম খালি পড়ে থাকে, গেস্ট কেন হোটেলে থাকবে? আজীব তো, ওনাদের কি বাড়িঘর নাই? এসবের মানে কি? তুই দেখি কিছুই জানিস না, আম্মু বলেনি? ওনারা চিটাগাং থেকে এসেছেন, 8 থেকে 10 দিন থেকে বিয়ের পরে একেবারে যাবেন, এই জন্য একটা রিসোর্ট বুকিং করেছিলেন। আম্মু কই? নিচে আছে, তুই তাড়াতাড়ি আয়। পরে দিয়া চলে গেল। নানু বাড়ি থেকে এসে যা হচ্ছে তাতে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম বিয়েটা চিটাগাং হচ্ছে, নিশ্চয়ই মাহি আপুর হাত আছে এখানে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখি রেহান ভাইও নিচে যাচ্ছেন। আমাকে দেখেই বললেন, এখনো যাসনি নিচে? আমি কিছু না বলে চুপচাপ নিয়ে চলে আসি। এসে দেখি 8-10 জন মানুষ। আমাকে দেখে একজন বয়স্ক মহিলা বললেন, আরে তুমি তো হিয়া। আমি সালাম দিলাম। কেমন আছো তুমি? ভালো, আপনি? অনেক ভালো। আমার একমাত্র দেবরের বিয়ে, আর আমি ভালো থাকবো না? বলেই মিষ্টি করে হাসলেন। মাহির কাছে তোমার অনেক গল্প শুনেছি। আমি রিয়াদের ভাবি, আর এই আমার মেয়ে তিথি। 7 থেকে 8 বছরের মিষ্টি একটা মেয়েকে দেখিয়ে বললেন, এসো বসো আমাদের সাথে। আমাকে হাত ধরে নিয়ে গেলেন সবার মধ্যে। আমি খুব আনইজি ফিল করছিলাম। রেহান ভাই, আম্মু সবাই এখানে। পাশে বসা একটা মেয়ে বলল, আপু, আমি রাইসা, রিয়াদ ভাইয়ের ছোট বোন। কেমন আছো তুমি? আমি ভালো আছি। সেদিন যখন এসেছিলাম তুমি তো ছিলে না, তাই দেখা হয়নি। কোন দিন? এঙ্গেজমেন্টের দিন। আমিও এসেছিলাম আব্বু আম্মুর সাথে। ও, না বুঝেই ওহ বললাম। কিসের এঙ্গেজমেন্ট? মাথায় ঢুকছে না। মাহি ভাবি তো সব সময় তোমার কথা বলে। মাহি ভাবি? আরে 2 দিন পরে তো ভাবি ডাকতেই হবে, তাই আগেই অভ্যাস করছি। সবাই রাইসার কথা শুনে হেসে উঠল। সবটা ক্লিয়ার এখন। এদিক ওদিক তাকিয়ে মাহি আপুকে খুঁজছি, কিন্তু এখানে নেই। রেহান ভাই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। মাহি আপুর বিয়ে! কি ভয় দেখালো আমাকে। বাসা ভর্তি মানুষ। প্রথমে খেয়াল না করলেও পরে ভালো করে দেখলাম রিয়াদ ভাই দেখতে মাশাল্লাহ মাহি আপুর সাথে অনেক সুন্দর মানিয়েছে। ওনার সাথে কথা বলেও ভালো লাগছে। অনেক মিশুক একজন মানুষ। শুধু উনি নন, ওনার ফ্যামিলির সবাই অনেক মিশুক। মাহি আপুর সাথে ওনাদের ফ্যামিলিরও অনেক ভালো সম্পর্ক। মাহি আপুর প্রেমের বিয়ে। ইন্টার্নশিপ শেষ করে এই বাসায় ফিরে এসেছে মাহি আপু। রিয়াদ ভাইয়াও ডাক্তার হবেন ভেবেছিলেন, কিন্তু উনি একজন সরকারি কর্মকর্তা। মাহি আপু এতদিন চট্টগ্রাম থেকে এত দূরে এগিয়েছেন, আমরা টেরই পাইনি। অবশ্য রেহান ভাইকে নিজেই জানিয়েছে। মাহি আপুকে কোথাও দেখতে না পেয়ে ফুপির বাসায় গেলাম। উনি হালকা সাজুগুজু করে রুম থেকে কেবল বের হবেন, তখনই আমি হাজির। কি এভাবে কি দেখছিস? তোমাকে। আমাকে জীবনে প্রথম দেখছিস? দেখ তবে ভালো করে দেখ। মাহি আপু একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হয় না কোনোদিন ভাজা মাছ উল্টে খেতে পারো। তলে তলে এত দূর। তুমি তো আসলে একটা মিচকে শয়তান, ভিজে বিড়াল।
যা ইচ্ছে বল, আজকে আর কিছুই বলবো না। তবে তোর মুখটা দেখার মতো হয়েছিল। হা হা হা। হাসবা না, তোমার হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। এভাবে ভয় দেখালে, আর নিলে তো নিলে, রিহান ভাইয়ের নাম নিয়ে ধোকা দিলে। তো ভাইয়াকে তো আর বলিনি কিছু, দিয়া আর আমার প্ল্যান ছিল। মামাকে কিছু বলতে দেয়নি। আরিফ তো মাঝখান থেকে অর্ধেক কথা বলে আরও সহজ করে দিল। শুধু বিয়ের শপিং বলল, কিন্তু কার বিয়ে সেটা তো বলেনি। তারপরও আরও কিছু বলতো, কিন্তু দিয়ার ইশারায় চুপ হয়ে গেছে। তোমরা তো মজা করেই খালাস। আমি এখন রেহান ভাইয়ের সামনে যাব কিভাবে? কিভাবে যাবি মানে? কিছু বলেছিস নাকি? এই, তুই কি বলেছিস? তোমার আর শুনতে হবে না, তুমি যাও, ওনারা অপেক্ষা করছে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু কিন্তু কি? কে যে কোথায় ডুবে মরে সে খবর কি আমরা জানি না? প্রেমের মরা জলে ডোবে না। গান গাইতে গাইতে চলে গেল, আমাকে কিছু বলার সুযোগ দিল না। কি বলে গেল বুঝতে বাকি নেই আমার, মাথা ধরে আছে। এত মানুষের ভিড়ে যেতে ইচ্ছে করছে না। মাহিয়াপুর রুমেই শুয়ে আছি। কিছুক্ষণ পরে রেহান ভাই একটা ব্যাগ হাতে রুমে ঢুকলো। ওনাকে দেখে আমি উঠে বসলাম, ব্যাগটা একপাশে রেখে বললেন, তুই একা এখানে কি করিস? আপনিও আমার সাথে মিথ্যা বললেন? তুই ভালো করে জানিস আমি মিথ্যা বলি না। তাহলে ওই সময় কি বলেছিলেন? আমি তো তোর নাম বলিনি, যা বলেছি মাহির কথা বলেছি। মাহিকে হ্যাপি রাখবে। তবে হ্যাঁ, এটা ঠিক তুই নিজের কথা বলেছিস দেখেও আমি শুধরে দেইনি। তাই না? হুম। আর যে বললেন আমাকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে। এটাও তো সত্যি, তবে একটু ঘুরিয়ে আর কি। মাহি বড়, ওকে বিদায় না করে তোকে বিদায় করা যাবে না। অনেক চালাক আপনি। এটা অন্তত আমাকে বলিস না, আমি খুব সোজাসাপটা মানুষ। রেহান ভাই চলে গেলেন। রিয়াদ ভাইয়ার সাথে ওনার ভাবি, ভাতিজি, বোন, কাজিন সাব্বির, উষা, মামা মামি, মামাতো বোন আঞ্জুম, ওনার বন্ধু অনিক, ইশায়াক এসেছে। সারা বাড়ি গম গম করছে। বিয়ে বাড়ি বলে কথা, সবার সাথে পরিচয় হয়ে গেছে। বিয়ে, শপিং, ঘোরাঘুরি করে দিন পেরিয়ে যাচ্ছে। বিয়ের দিন এগিয়ে আসছে। রিয়াদ ভাইয়ার বন্ধু ইশতিয়াক ভাইয়া, আঞ্জুম আপু, দিয়া, আরিফ, উষা একসাথে বিকেলবেলায় বাগানে গল্প করছিলাম। হঠাৎ রেহান ভাইয়া এসে বললেন, হিয়া একটু আয় তো। মাহিয়াপু, রিয়াদ ভাইয়া, ভাবি এসে উপস্থিত। তখন আমাকে উঠতে দেখে ভাবি, রিয়াদ ভাইয়ার ভাবি বললেন, আরে আমরা আসলাম, আর তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া ডেকেছেন? আপনারা গল্প করুন, আমি আসছি। রেহান ভাইকে ওনার রুমে পেলাম। ডেকেছেন কেন? বস। উনি ওনার টেবিলে ল্যাপটপ নিয়ে বিজি। আমি বেডের একপাশে বসলাম। অনেক সময় বসে থাকার পরে বললাম, আর কত সময় বসে থাকবো? তারা আছে তোর? তারা নেই, কিন্তু সবাই গল্প করছে। একটা কফি নিয়ে আয়। উফ, আসছে মহারাজ হুকুম করতে। মনে মনে বিড়বিড় করছি। কফি এনে দিয়ে বললাম, আমি যাই এখন। ওই চিনি কে ঢেলে দিয়েছিস? মুখে নেওয়া যাচ্ছে না বলেই উঠে ফেলে দিলেন। আরেকটা দিবি প্লিজ, মাথা ধরে আছে। আমি বোকার মতো চেয়ে আছি। রাগ উঠে গেছে, কি আর করার। আরেকটা কফি দিয়ে বললাম, মিষ্টি ঠিক আছে, আমি খেয়ে দেখেছি। হুম। কাজের ফাঁকে উনি উত্তর দিলেন, হুম, আগেরটাও মিষ্টি ঠিকই ছিল, কিন্তু ওনার কাছে কেন জানি বেশি মনে হয়েছে। আর কিছু করতে হবে? না। আচ্ছা, আমি গেলাম। শোন,
জি। রিয়াদের সাথে মাহির বিয়ে হচ্ছে। ওনারা আমাদের গেস্ট, কিন্তু রিয়াদের বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। কেন, কি হয়েছে? কিছু হয়েছে বলেছি, এত গল্প করার কিছু নেই। বড় হয়েছিস। আচ্ছা। কি আচ্ছা? বড় হয়েছি। মাকে হেল্প করো, এখন ওখানে যাবার দরকার নেই। আচ্ছা। কেমন লাগে? সবাই গল্প করছে আর আমি বাসায় কিচেনে পড়ে আছি। এত ঝামেলার মধ্যে আম্মু আমাকে পেয়ে খুশি হলেন। ওনার অ্যাসিস্ট্যান্টের কাজ করছি। রেহান ভাই কেন যেতে দিলেন না বুঝতে পেরে মনে মনে হাসছি। উনি জেলাস, এটা বুঝতে পারছি। দেখতে দেখতে মাহি আপুর বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ি চলে গেছে। দিয়া আরিফ সাথে গেল। 3-4 দিন পরে মাহি আপু, রিয়াদ ভাইয়া তারা আসলো। মাহি আপু এবার আমাকে ভয় দেখায়নি, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর সংবাদ দিল। ইশতিয়াক ভাইয়া মানে রিয়াদ ভাইয়ার বন্ধু নাকি বিয়ের প্রপোজাল পাঠিয়েছে। রিয়াদ ভাইয়ার খুব পছন্দ ইশতিয়াককে। ইশতিয়াক ভাইয়া ব্যাংকার, ভালো ফ্যামিলি। প্রপোজাল নিয়ে আব্বু আম্মু বেশ সিরিয়াস। ফুপিরও পছন্দ হয়েছে। এবার বুঝি আমার বাঁচার উপায় নেই। রেহান ভাই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল। পরশু মাহি আপু চলে যাবে। আব্বু আম্মু চিন্তা ভাবনা করছেন, সকালে সিদ্ধান্ত হবে। আব্বু আম্মু রাজি হলে মাহি আপু যাবে না, ইশতিয়াক ভাইয়ার ফ্যামিলির তারা দেখতে আসবে। খুব সম্ভবত এঙ্গেজমেন্ট করিয়ে যাবে। আমার ভেতর শুকিয়ে যাচ্ছে। পরদিন সকালে আব্বু আম্মু ফুপিকে নিয়ে কথা বলতে বসলো আব্বুর রুমে। আমি ফুপির বাসায় গেলাম। গিয়ে দেখি রেহান ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, বেশ গম্ভীরভাবে। আমাকে দেখেই ডাকলেন, হিয়া আমার রুমে আয় তো। এমনিতেই টেনশনে দম বেরিয়ে যাচ্ছে, তার উপর ওনার ডাক শুনে হার্টবিট বেড়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। রেহান ভাইয়ের রুমে যাবার পরে উনি দরজাটা লাগিয়ে দিলেন। এবার মনে হয় আমি অজ্ঞানী হয়ে যাব। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলুন। আমি সোজা প্রশ্ন করব, সোজা উত্তর দিবি। ঘাড় নাড়িয়ে সায় দিলাম। ইশতিয়াক বিয়ের প্রস্তাব দিয়েছে, শুনেছিস নিশ্চয়ই? বিয়েটা করবি? না। কিছু সময় চুপ করে বাইরের দিকে তাকিয়ে থেকে আমার কাছে এসে দুহাতে আমার হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করলেন, ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? ওনার মুখে এই কথা শুনে আমি মনে হয় কথা বলাই ভুলে গেছি। মুখ থেকে কিছু বের হচ্ছে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? দেখ, এখন যদি চুপ করে থাকিস তাহলে পরে আফসোস করে লাভ হবে না। এবার কিন্তু কেউ মজা করছে না তোর সাথে। করব। চল আমার সাথে। কোথায়? রেহান ভাই কিছু না বলে আমাকে নিয়ে সোজা আব্বুর কাছে গেল। মামা, মামি, মা, তোমরা সবাই এখানে আছো। তোমাদের কিছু কথা বলতে চাই। মামা, আমি হিয়াকে বিয়ে করতে চাই। তোমাদের কোনো আপত্তি আছে? আমি রুমের ভেতরে ঢুকিনি, জোর করে দরজার বাইরে থেকে গেছি। ওনার কথা শুনে আমার ভীষণ লজ্জা করছে। কি নির্লজ্জের মতো সবার সামনে বলে দিল। আব্বু বলল, এটা তো খুব ভালো কথা রোহান। ফুপি বলল, আল্লাহ, আমার ছেলের সুবুদ্ধি হয়েছে। বাবা, আমি অনেক খুশি হয়েছি। বিয়ের হইচই লেগে গেছে। হাতে মেহেদি দিয়ে বসে আছি। আজ আমার হলুদ ছিল। সব কিছু মনে হয় স্বপ্ন দেখছি। আমি মনে হয় ঘোরের মধ্যে আছি, নয়তো স্বপ্ন দেখছি। যদি তাই হয় তবে এই ঘোর না কাটুক। যদি স্বপ্ন হয় তবে এই স্বপ্ন ছেড়ে জাগতে চাই না। রেহান ভাই যখন আব্বু আম্মুকে বিয়ের কথা বলল, সবাই খুব খুশি হয়েছে। আম্মু আর ফুপি মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছেন। সেটা ওনাদের আগ্রহ আর উৎসাহ দেখে বোঝা যাচ্ছে। পারে তো তখনই বিয়ে দিয়ে দেন। মাঝে 2 দিন সময় গেল। বিয়ের শপিং সবকিছুই 2 দিনে শেষ হলো। বিয়ের আয়োজন অনেকটা ঘরোয়াভাবেই করা হয়েছে।
খুব কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ইনভাইট করা হয়েছে। আপনাদেরও নিমন্ত্রণ রইল বিয়ে। এই 2 দিনে রেহান ভাইয়ের সাথে দেখাও হয়নি। আমি রুম থেকেই বের হইনি। আর যখন মাহি আপু, দিয়া, রিয়াদ ভাইয়া সবাই আমাকে নিয়ে শপিংয়ে গেল, তখনও ওনাকে দেখিনি। মনে মনে খুঁজেছি, কিন্তু পেলাম না। একটু মন খারাপ ছিল। আজ দুজনের হলুদ সন্ধ্যা একই সাথে হলো। সবাই খুব আনন্দ করছে, ওনাকেও খুব সুন্দর লাগছিল, কিন্তু সবার সামনে লজ্জায় আর কথা বলতে পারিনি। মাহি আপু আমার হাতে মেহেদি দিয়ে আমাকে রুমে দিয়ে গেছেন। আমার ভাবনায় ছেদ পড়ল মাহি আপুর কথায়। মেহেদি শুকিয়ে গেছে? হ্যাঁ। তাহলে আয়, তুলে দিচ্ছি, তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা। যদিও তোর ঘুম আসবে না জানি, কিন্তু আজ না ঘুমালে কাল তো জাগতে পারবি না। বলেই চোখে টিপ্পানি কাটলো। ধুর, তোমার শুধু অসভ্যতা। হ্যাঁ, আমি বললেই অসভ্যতা। ঠিক আছে, দেখাবো না। মাহি আপু চলে যাবার পরে ফ্রেশ হয়ে বিছানায় এলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। রেহান ভাই কি ঘুমাচ্ছেন? 2 দিনের মধ্যে একবারও কথা হয়নি। উনি ইচ্ছে করলে একবার ফোন দিতে পারতেন, সেটাও দেয়নি। আমি কি করে নির্লজ্জের মতো ফোন দেই? তাই আমিও দেইনি। এসব ভাবতে ভাবতে একটা ফোন আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি রেহান ভাই। রিসিভ করে কি বলবো ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে বুকে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। হ্যালো। ঘুমিয়ে পড়েছিলি? না। কি করছিস? শুয়ে আছি। ঘুম আসছে না? আপনি ঘুমাননি? আমারও ঘুম আসছে না। আজকে তোকে অনেক সুন্দর লাগছিল, বউ বউ। বলেই হাসলেন। ওনার কথা শুনে আমি মিটিমিটি হাসছি। জানিস, এমন হুট করে সবটা হয়ে যাবে সেটা ভাবিনি। আমিও না। বেচারা ইশতিয়াক, তবে ওকে একটা ধন্যবাদ জানানো দরকার। কেন? ওর জন্যই আজকে এসব হচ্ছে। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়, কালকে তো সারাদিন অনেক প্রেশার যাবে। আচ্ছা। আর শোন, কি? বিয়ের সাজে চশমাটা পরিস না প্লিজ। আমি চশমা ছাড়া? আচ্ছা ঠিক আছে, পরিস। এমনি বললাম, আমার কি আর সেই কপাল? আমার তো বউ হবে এক কানি। কি? রাগে আমার ইচ্ছে করছে চশমা পরি বলে এই ভাই বোনগুলো কত নাম দিল আমাকে। কানি, 4 ব্যাটারি, আর আজ উনিও। ভালো হয়েছে আমি কানি। কানি বিয়ে করতে গিয়ে বলেছে করতে হবে না বিয়ে। আচ্ছা আচ্ছা, সরি, আর বলবো না, এখন রাখি, তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে। রেহান ভাই ফোন রেখে দিলেন। ভাবনার সাগরে ডুব দিয়ে আমিও ঘুমে তলিয়ে গেলাম। রেহান ভাইয়ের সাথে কথা বলার পরে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর গলা শুনে ঘুম ভাঙলো। আম্মু এত উচ্চস্বরে কেন কথা বলছে? ঘুম হালকা হতেই কানে আসলো, বিয়ের দিনও কেউ এভাবে পড়ে পড়ে নিশ্চিন্তে ঘুমায়? এটা আমি জীবনেও দেখিনি। এবার যদি না উঠিস হিয়া, এই যা তো, তোর আব্বুকে ডেকে আন। আম্মুর কথা শুনে মনে পড়লো আজকে আমার বিয়ে। তড়িঘড়ি করে উঠে বসলাম। দেখি দিয়া আর আম্মু দাঁড়িয়ে। আম্মুর চোখে মুখে বিরক্তি। এবার উঠে উদ্ধার করেন আমাকে। বিয়ের দিনে ওনারা 10 জন ডেকে তুলতে পারে না। আমি আশেপাশে ভালো করে তাকিয়ে বললাম, আম্মু তোমরা তো 2 জন, বাকি 8 জন কই? আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তাকে বিড়বিড় করতে করতে চলে গেল। মাঝে মধ্যে আম্মু যখন রেগে যায় তখন আরেকটু রাগিয়ে দিতে আমার খুব মজা লাগে। দিয়েও চলে গেল। আজ বিয়ে, মনে পড়তে হাত পা যেন জমে আসছে। বিয়ের করা এত ঝামেলা। ধুর, এই আধমনের বিয়ের ড্রেস পরে সারাদিন সংসেজে বসে থাকা অনেক বিরক্ত লাগছে আমার। আমি কখন এই আজাব থেকে বের হব?
প্রাণটা হাঁসফাঁস করছে। ঘরোয়া আয়োজন বললেও তো আমি দেখছি লোকজনের অভাব নেই। এত লোক কোথা থেকে আসলো? রেহান ভাই কিছু সময় পাশে বসেছিল, তারপর উঠে কার সাথে কথা বলায় ব্যস্ত। দিয়া, মাহি আপু সবাই ব্যস্ত। এদিকে আমার অবস্থা খারাপ। ওয়াশরুমে যাব তার উপায় নেই। কাউকে সামনে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকিয়ে মাহি আপুকে দেখে ইশারা করতেই কাছে আসলো। রায়বাগিনী ননদিনী, পাইছি তোমারে। অনেক তো মজা করছিলা আমারে নিয়ে, এখন তোমারে একটু খাটায়া শোটটা নিয়েই নিব। কিছু লাগবে তোর? তোমরা সবাই কই থাকো? এইদিকে আমার দম বেরিয়ে আসছে। আর কত সময় এভাবে থাকতে হবে? কত সময় এভাবে থাকতে হবে সেটা নিয়ে ভাবছিস, নাকি কখন কবুল বলবি তার জন্য তর্স হয়েছে না? রু নাচিয়ে জিজ্ঞেস করলো মাহি আপু। উফ, তুমি সারাক্ষণ পারো। ওয়াশরুমে যাব কিভাবে? ও আচ্ছা, আয় আমার সাথে। এই লেহেঙ্গা পরে হাঁটা যাচ্ছে না তো, এটা তো একটু ধরে রাখতে হবে। তাই তো। ওই দিয়া, হ্যাঁ, কি হয়েছে বলো? হিয়া ওয়াশরুমে যাবে, একটু হেল্প কর। মাহি আপু আর দিয়া লেহেঙ্গা সামলাতে সামলাতে নিয়ে গেল। ওয়াশরুমের গ্লাসে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। উফ, কি সুইট লাগছে আমাকে। ওই হিয়া, ওয়াশরুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিস? মাহি আপু তাড়া দিচ্ছে। ধুর, নিজেকে বউ বউ দেখতে কত সুন্দর লাগে। ইচ্ছে তো হচ্ছে নিজেকে একটা চুমু খেতে। হাতে একটা চুমু দিয়ে আলতো করে গালে ছুঁয়ে দিলাম। আপুর তাড়ায় ওয়াশরুম থেকে বের হলাম। আপু, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না, হাত পা জমে আসছে, মনে হয় অজ্ঞান হয়ে যাব। লক্ষ্মী বোন আমার, এত টেনশন নিচ্ছিস কেন? এই জন্য এমন হচ্ছে। দেখো, আমি ঘেমে যাচ্ছি। এসের মধ্যে থেকেও আয়, তুই বসে এখানে, তোকে ঠান্ডা শরবত করে দিচ্ছি, ভালো লাগবে। আপু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমি মনে মনে হাসছি। খাটো খাটো, খুব মজা করছিলে দুজনে, বেকুব বানিয়ে ছেড়েছো। বিয়ে পড়ানোর সময় কবুল বলতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছিল। আমি সেই নিজের বাড়িতে থাকবো, বাবা মাকেও ছেড়ে দূরে যেতে হচ্ছে না। আমি যাকে মনে মনে চেয়েছিলাম সেই মানুষই এসেছে আমার জীবনে, তাকেই আপন করে নিচ্ছি, তবুও কান্না পাচ্ছিল। বিয়ে জিনিসটা কেমন? কবুল বলার সাথে সাথে আরেকজন মানুষের জীবনের সাথে আজীবনের জন্য জড়িয়ে যাওয়া, কত দায়িত্ব গ্রহণ করা, নিজের ব্যক্তিগত স্বাধীন জীবন কাউকে প্রবেশাধিকার দেওয়া, কত কিছু মাথায় আসছে। বিয়ের পর্ব সমাধান হলো। অবশেষে আমি ওনাকে পেলাম। রাতে মাহিয়া আপু দিয়া আমাকে রেহান ভাইয়ের রুমে দিয়ে চলে গেল। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই রুমটা আমার অপরিচিত নয়, কতবার এসেছি এই রুমে, তবু একটা অস্বস্তি হচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে রেহান ভাই রুমে আসলো। ওনাকে দেখে বুকের ভেতর সেই হাতুড়ি পেটানোর শব্দ শুনতে পাচ্ছি। হাত পা ঝিমঝিম করছে। রেহান ভাই আর আমি একটা রুমে, আমরা স্বামী স্ত্রী ভাবতেই আমার, উনি কি বলবেন এখন? আমি তো কথা খুঁজে পাচ্ছি না। এভাবে স্ট্যাচু হয়ে আছিস কেন? ঠিক আছিস তো? ওনার কথা শুনে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে যেন। ঠিক আছে। রেহান ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। তোকে আজ অনেক সুন্দর লাগছে। ওনার কথায় একটু লজ্জা পেলাম, চোখ নামিয়ে নিলাম। জামাইকে সালাম করতে হয় সেটাও জানিস না? এই রে, মাহিয়া আপু কি যেন বলেছিল? হ্যাঁ, সালাম করতে বলেছিল বোধহয়, ভুলেই গেছি। তড়িঘড়ি করে সালাম করতে উঠতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। আরে আস্তে আস্তে। টুপ করে সালাম করে নিলাম। আরে আরে সালাম করতে হবে না, এমনি বললাম। তুই এত অ্যাবনর্মাল বিহেভ করছিস কেন? টেক ইট ইজি, তুই ফ্রেশ হয়ে আয়। অন্যরকম একটা প্রশান্তিতে মন ভরে গেল। বেডের এক পাশে বসে আছি। রেহান ভাইও এসে একটা বালিশে হেলান দিয়ে বসলেন। ওখানে বসে আছিস কেন? এখানে আয়।
আমিও বাধ্য মেয়ের মতো ওনার পাশে গিয়ে বসলাম। রেহান ভাই আমার হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। ওনার স্পর্শে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার। ওই দিন আমার কথায় খুব কষ্ট পেয়েছিলি? হালকা মাথা নেড়ে জবাব দিলাম, আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করব, সবাই কিভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু যেদিন ইশতিয়াককে দেখলাম তোর পিছনে বেশি ঘুরঘুর করছে, আমার খুব রাগ হচ্ছিল। আপনি জেলাস ছিলেন? হ্যাঁ ছিলাম। তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, সেটা অনেক আগেই বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু কি? বিবেক বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল আমার আর তোর মাঝে অনেক গ্যাপ। জেনে শুনে তোকে অসম একটা সম্পর্কে জড়াতে ইচ্ছে করছিল না। রেহান ভাইয়ের কথাগুলো শুনে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। ভয় অস্বস্তি অনেকটা কেটে গেছে। ও, এখন বুঝি বয়স কমে সমান হয়ে গেছে? তা কমেনি, আবার 10 বছর কমে গেছে। অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে। রেহান ভাই বললেও, সারাদিন তো অনেক ধকল গেল, চল ঘুমাই। আমিও সায় দিলাম। আমি যখন বালিশটা ঠিক করে শুতে যাব তখন উনি বললেন, সত্যি ঘুমাবি? এই কথা শুনে ওনার দিকে ফিরে তাকিয়ে বললাম, হ্যাঁ আপনিই তো বললেন। আচ্ছা ঠিক আছে, ঘুমা। আমি শুতে যাব। উনি হাতটা টেনে ওনার বুকে টেনে নিলেন আমাকে। ওখানে ঘুমাতে কে বললো তোকে? তো কোথায় ঘুমাবো? এখানে। বলে আমাকে বুকে জড়িয়ে নিলেন। উফ, এইভাবে কেউ ধরে রাখলে আমি ঘুমাতে পারি না। এখন থেকে এভাবেই ঘুমাতে হবে। বলে কপালে একটা চুমু দিলেন। কি করছেন কি? আমার বউকে আমি দিলাম, তোর কি সমস্যা? চুপচাপ ঘুমা। বলেই চোখ বন্ধ করে নিলেন। ওনার এতটা কাছে আমি, ওনার প্রতিটি হার্টবিট শুনতে পাচ্ছি। ওনার নিঃশ্বাস হয়ে যাচ্ছে আমায়। পরদিন সকালে আম্মু, ফুপি, মাহি আপু নাস্তা তৈরি করছে। আমিও গেলাম। ডাইনিংয়ে আব্বু, রিয়াদ ভাইয়া, আরিফ, দিয়া বসে নাস্তা করছে। রোহান কই রে? আব্বুর কাশি শুনে গিয়ে তাড়াতাড়ি পানি দিলাম। বিষম খেয়েছেন। মাহি আপু রিয়াদ ভাইয়ার মুখে, রিয়াদ ভাই আপুর মুখের দিকে তাকিয়ে আছে, আবার আম্মুর দিকেও তাকাচ্ছে। দিয়া ঠিক করে হেসে মুখে হাত চেপে হাসি থামিয়ে দিল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে। এদিকে রেহান ভাইও সিঁড়ি দিয়ে নেমে আসছে। ওই তো রেহান ভাই এসে গেছে। বলে মাহি আপু মুখ টিপে হাসছে। এতক্ষণে বুঝলাম আমি রেহান ভাই বলেছি বলে আব্বু বিষম খেয়ে গেছেন। বিয়ে হলেও যেন একদমই বদলায়নি। এই বাড়ি আমার কাছে নতুন নয়। ছোট্টবেলা থেকেই এই বাড়ির প্রতিটি কোণা আমার চেনা। শুধু আমার নিজের রুমটা ছাড়তে হয়েছে। রুমে এসে দেখি রেহান ভাই বই পড়ছেন। আমি যে আসলাম উনি তাকিয়েও দেখেননি। আমি ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে রাখছি। গ্লাসে দেখলাম উনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন। ঘুরে দাঁড়িয়ে বললাম, কি? তোর মাথায় কি আছে? মাথায় হাত দিয়ে বললাম, কই কিছু নেই তো। এই জন্যই। এই জন্যই কি? তোর মাথায় যে কিচ্ছু নেই, এই জন্যই। কি বলবেন তো? আমি তোর ভাই লাগি? ও, এতদিনের অভ্যাস। এতদিনের অভ্যাস? সবার সামনে কি একটা লজ্জায় পড়তে হলো তোর গাধামির জন্য? আমি কি ইচ্ছে করে বলেছি নাকি? আর একদিন যদি মুখ ফসকেও বের হয় তবে দেখিস। কি করবেন? কি করব? রেহান ভাই আরেকটু কাছে এসে বললেন, দেখিস কি করি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বলে ঘুরে আমার কাজ করতে হবে।
ওই হু কি? রেহান ভাই টান দিয়ে ওনার কাছে ফেরালেন। কিছু না, এমন করে বলছেন যেন আমি ইচ্ছে করেই করেছি। ইচ্ছে করে করিসনি ঠিক, কিন্তু নিজেকে বিরাট বড় মাপের বুদ্ধু প্রমাণ করেছিস। এখন যা, একটা কফি নিয়ে আয়। এই লোকটার জন্য কফি করতে করতে আমার জীবন তেজপাতা হয়ে যাবে। বরের জন্য কফি, মিষ্টিটা একটু কম করে দিও ভাবি। পেছনে তাকিয়ে দেখি রিয়াদ ভাইয়া আর মাহি আপু দাঁড়িয়ে। ভাইয়া, আপনি ভাবি ডাকছেন কেন? রিয়ান ভাইয়ের বউ বলে কথা, এইবারে 10টা না 5টা না একটা মাত্র ভাবি, তো কি ডাকবো? বুঝেছি, তো মিষ্টি কম দেবো কেন? মাহি, তুমি বোঝাও তোমার বোনকে, আমার দ্বারা হবে না, বুঝে গেছি। কি বুঝাবে? মাহি আপু আরো কাছে ঘেঁষে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বলে, আসলে হয়েছে কি হিয়া, বিয়ের পর নতুন নতুন সব কিছুই মধুর মধুর মনে হয়, তাই মিষ্টি কম দিলেও চলে। এখন যদি করলার জুস নিয়েও ভাইকে দিস, সেটা খেয়েও বলবে সাধু সাধু, তোমার হাতে জাদু আছে। এই হাতের ছোঁয়ায় সব কিছুই অমৃত মনে হয়। ফিল্মি স্টাইলে ডায়লগ দিয়ে যাচ্ছে মাহি আপু। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। তো রিয়াদ ভাইয়া তোমার হাতের কোন অখাদ্যকে অমৃত বলেছে শুনি? ওসব শুনতে নেই বেবি, ওটা সিক্রেট। বলেই চোখে টিপ্পানি কাটলো। আরে আরে, সিক্রেট ফাঁস হয়ে গেলে তোমার আপুর রন্ধন শিল্পের গোমর ফাঁস হয়ে যাবে কিনা? মানে? মানে উনি আমাকে 1 কাপ চা করে দিয়েছিলেন। অতি যত্নের ঠেলায় খুব সম্ভবত 2 থেকে 3 চামচ দুধ, 2 চামচ চিনি আর আধা চামচ লবণ দিয়েছেন। ও হ্যাঁ, ডাক্তার সাহেবা স্বাস্থ্য সচেতন কি না, তাই সাথে এলাচ, লবঙ্গ, আদাও দিয়েছেন। বুঝতে পারছো কত সুস্বাদু হয়েছিল? তুমি আবার আমাকে খোঁটা দিচ্ছ? আমি কি জানতাম নাকি লিকার চায় আদা লবঙ্গ এসব দেয়, দুধ চায় দেয় না? জীবনেও আর কিছু করে খাওয়াবো না। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। আসলে মাহি আপু কখনো কিচেনে যায়নি, সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো, আর রান্নায় কখনো কোনো আগ্রহও ছিল না। ফুপি অনেক বলেও কিছু হয়নি। ওদের খুনসুটি আমার খুব ভালো লাগছে। আমার কফি ইতিমধ্যে হয়ে গেছে। রিয়াদ ভাইয়া আর মাহি আপু এইটা নিয়েই পাল্টাপাল্টি যুক্তি দেখাচ্ছে। দিয়াও এসে যোগ দিল। আমি হাসতে হাসতে কফি নিয়ে চলে এলাম। এই নিন আপনার কফি। হাত বাড়িয়ে কফি নিলেন। এভাবে হাসছিস কেন? কি হয়েছে শুনবেন? বল শুনি। ওদের কথাগুলো বললাম বলে আবার হাসি পেয়ে গেছে। ঠিকই তো বলেছে, মিষ্টি বউ থাকলে এক্সট্রা মিষ্টির দরকার নেই তো। ওনার কথা শুনে আমার হাসি থেমে গেছে। উনি কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন, গভীর দৃষ্টিতে। এই দৃষ্টিতে কিছু একটা আছে। নে, কফিতে একটা চুমুক দিয়ে দে। কেন? মিষ্টি ঠিক আছে কিনা দেখে দিবি সব সময়। সেটা তো 1 চুমুক সবসময়ই খাই। বলতে বলতে 1 চুমুক দিলাম। জানি তো, কিন্তু আজকে হাসির জন্য ভুলে গেছিস। এই রে, একটা ধরা খেয়ে গেলাম। জানেন মানে? ওই যে আমার কফির কাপে আমার আগে একটা বিড়াল মুখ দেয়, সেটা জানি আমি। আমি বিড়াল? উনি হাসতে হাসতে কফিতে চুমুক দিচ্ছেন। কারো উপকার করলে এমনই কথা শুনতে হয়। ঠিক আছে, আর দেব না। আমি মন খারাপ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। কাঁধে গরম একটা বাতাস অনুভব করলাম। না, ভুল হয়নি, এটা নিঃশ্বাসের। রেহান ভাই আমার ঠিক পিছনে এসে আলতো করে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বললেন, এই বিড়ালটা যদি মুখ না দেয় সেই কফি তো খাওয়া যায় না। তুই যে রোজ এমন করিস সেটা অনেক আগে থেকেই জানি। একদিন দেখেছিলাম
তারপর কিছুদিন খেয়াল করে দেখেছি। শোন, আমাকে ওনার দিকে ফেরালেন। কি? আমি কিন্তু জেনে শুনেই কফি খেতাম। এবার আমার ঠোঁটের কোণে হাসি আসলো। তার মানে আপনিও প্রেমে পড়েছিলেন? না তো, জানিস না প্রেমে পড়া বারণ। কেন বারণ? তোর প্রেমে পড়া বারণ ছিল, তোর প্রেমে পড়ার কোনো কারণ ছিল না। তাই বুঝি? কেন জানিস? কেন? উত্তরটা প্রথম আমিও জানতাম না, এখন জানি। কারণ তুই আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছিস। যখন চাইতাম তোকে সামনে পেতাম, আমার প্রয়োজনে সব কিছু তো খেয়াল করতিস। কখনো মনে হয়নি তুই না থাকলে কি হবে। তুই যখন আমার নিত্যদিনের অংশ হয়েছিলি, তাই তোর মাঝে মজে গেছি। কখন নিজেই তো বুঝিনি। বলেই কপালে একটা চুমু খেলেন। আমার চোখ ভিজে গেছে। আমি ভাবতাম এই মানুষটা আমার অনুভূতি বোঝে না, অথচ এই মানুষটাই আমার থেকে বেশি ভালোবেসে গেছে নিজের অজান্তেই। আপু, দিয়া দরজার বাইরে থেকে ডাকলো। রেহান ভাই সরে গিয়ে কফির মগ তুলে নিল। ভেতরে আয়। তোকে আর ভাইয়াকে নিচে ডাকছে। নিচে গিয়ে দেখি মাহি আপু, রিয়াদ ভাইয়া, আরিফ, দিয়া সবাই মিলে প্ল্যান করছে ঘুরতে যাবে। আব্বু আম্মু ফুপি তারা গেলেন না। আমরা অনেক বলার পরেও ওনারা বাসায় থেকে গেলেন। আমরা 12টার দিকে বের হলাম। দুপুরে খাবারের পার্সেল নিয়ে সবাই লং ড্রাইভে শহরের বাইরে গেলাম। যান্ত্রিক জীবনের বাইরে প্রাকৃতিক ছোঁয়ার অন্যরকম ভালো লাগা কাজ করছে। একটা নদীর তীরে এসে নৌকা করে ঘুরলাম অনেক সময়। বিকেলে শান্ত নদীর শীতল বাতাসে মন জুড়িয়ে গেছে। মনে হয় অনন্তকাল যদি এইভাবে থাকতে পারতাম। দিয়া, আরিফ, রেহান ভাইকে ধরলো একটা গান শোনাতে। রেহান ভাই কিন্তু দারুণ গান করেন। সেই ছোটবেলায় কত শুনেছি ওনার গান। বাসায় প্রায়ই গাইতেন, কিন্তু বাইরে থেকে ফেরার পরে আর গাইতে শুনিনি। আজ সবাই ধরলো গাইতে, কিন্তু উনি রিয়াদ ভাইয়া থাকায় একটু ইতস্তত করছেন। মাহি আপু রিয়াদ ভাইয়ার অনুরোধে শেষ পর্যন্ত একটা গান ধরলেন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গানটা শুনতে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। এই পরিবেশে যেন গানটা হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। সারাটা দিন সত্যি অনেক আনন্দ হয়েছে সবার সাথে। রাতে সবাই যখন যে যার রুমে চলে গেছে, তখন আমিও রুমে এলাম। মাহি আপু আর দিয়ার সাথে অনেক সময় গল্প করলাম। রুমে এসে দেখি রেহান ভাই রুমে নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখানে কি করছেন? শুনে কি করবি? কেন? তোর শোনার সময় কই? এত তাড়াতাড়ি তোর গল্প করা শেষ হয়ে গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। এতটা বেজে গেছে খেয়ালই করিনি। রুমে আসবেন না? না, এখানেই ভালো লাগছে। আমিও গিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হয় রেগে আছেন কিছুটা। আমিও চুপ করে আকাশ দেখছি। কিছু সময় পরে উনি বললেন, তুই এখানে থাক, আমি গেলাম। বলেই রুমে চলে গেলেন। আজব, আমি দাঁড়িয়ে আছি আর উনি চলে গেলেন রুমে। রুমে এসে আমিও বললাম, কি সমস্যা আপনার? আমাকে ফেলেই চলে আসলেন। না হয় একটু দেরি হয়েছে, তাতে কি হয়েছে শুনি? উনি হঠাৎ উঠে এসে আমাকে দু হাতে শক্ত করে ধরে আর বলে, এই মেয়ে, তুই কি কিছুই বুঝিস না? এত বোকা কেন তুই? সারাটা দিন সবাইকে সময় দিচ্ছিস, আমার জন্য একটু সময় হয়নি তোর? ওনার কথায় আমার মুখ ভার হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। ওনার চোখের মাদকতায় কথা হারিয়ে ফেলেছি।
উনি আরও একটু কাছে এসে চুলের খোপা খুলে দিলেন, আলতো করে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আমার হিয়া মন পাখি, তুই আমার সামনে বসে থাকবি। বাহ বাহ, কি? কিছু না। মুচকি হেসে রেহান ভাই বলল, ঘুমাবি না? চল ঘুমাই। আমি চুপচাপ শুয়ে আছি, উনি আছোয়া হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। একবার ফিরে দেখি উনি তাকিয়ে আছেন। বুকের ভেতর ধপ করে উঠল। তার দৃষ্টির মাদকতায় আমি ডুবে যাচ্ছি। উনি দু চোখের পাতায় যখন চুমু খেলেন, যেন আমার শরীরে শিরায় উপশিরায় শিহরণ বয়ে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ভীরু পাখির মতো তার বুকে মুখ লুকিয়েছি। চাতক পাখি এক ফোঁটা বৃষ্টি পেয়ে যেমন উচ্ছ্বাসিত, রেহান ভাইয়ের বুকে আমিও এক ফোঁটা বৃষ্টি হয়ে নামলাম। জানালা গলি এক ফালি চাঁদ সাক্ষী হয়ে রইল অন্যরকম একটা সকাল। সকালটা এত সুন্দর হতে পারে আগে কখনো বুঝিনি। ভোরের সূর্যোদয় জীবনের নতুন করে বাঁচার হাতছানি দিয়ে গেল। রেহান আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। এবার ওঠেন। উঠবো না। তাহলে শুয়ে থাকেন, আমি গেলাম নিচে। একদম নড়বি না এখান থেকে, চুপচাপ বসে থাকবি। আপনার আর কি, কয়টা বাজে খেয়াল আছে? মাত্র 7টা। এত সকালে নিচে যাওয়ার দরকার নেই, সবাই তো আছেই। সেজন্যই, সবাই আছে বলেই যাব, আপনি থাকেন। তুই এখনো আপনি আপনি করছিস কেন? তো কি করব? তুমি করে বলবি, লোকে শুনলে কি বলবে? জামাইকে ওই পুরনো দিনের মতো আপনি আপনি করছিস। লোকের কথায় আমার কি, আমি আপনি করেই বলবো। এটা কেন জানি অনেক বেশি আপন আপন লাগে। আর যখন ইচ্ছে তুমি বলবো, যখন ইচ্ছে আপনি। ধুর। দূর না, সত্যি বলছি, তুমি করে বললে আনইজি লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। না, ঠিক নেই।